হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার টেকনিক্যাল চ্যানেল এসকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পর আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সো আজকে টিউটোরিয়ালটি হচ্ছে আমরা যে মোবাইল ফোনগুলো ইউজ করে থাকি ওগুলোর মাধ্যমে আমরা কথা বলি, কমিউনিকেশন করি, ঠিক আছে। আমরা ওগুলোর মাধ্যমে ইন্টারনেট ইউজ করি, ব্রাউজিং করি, হ্যাঁ, তো নানা কিছু তো করেই থাকি আমরা এই এক মোবাইল ফোনের মাধ্যমে। তো আজকে টিউটোরিয়ালটি হচ্ছে আমরা ওই ইন্টারনেটটি কীভাবে ইউজ করি মোবাইল ফোনের মাধ্যমে। আমরা মোবাইল ফোনের মাধ্যমে এক জায়গা থেকে দূরের অন্য আরেকটা জায়গায় কীভাবে কথা বলি, এক দেশ থেকে অন্য দেশে কীভাবে কথা বলতে পারি আমরা। কারণ ওটার সাথে তো মোবাইলের সাথে কোনো তার তো লাগানো থাকে না, তাই না? আগের কালে থাকতো, আগের কালে ওরকম ছিল আর কি। ওইটাও বলবো কীভাবে আগে আগে কেমন করে কমিউনিকেশন করা হতো আর এখন কীভাবে করা হয়। তো ওই সকল বিষয়, যেমন 2G 3G 4G 5G আসতেছে এখন, তো এগুলো কীভাবে কাজ করে থাকে ওই সব নিয়ে আজকে টিউটোরিয়ালটি। তো আজকে টিউটোরিয়ালটি খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে হচ্ছে, তো আপনাদের আশা করি খুব ভালো লাগবে। সো সবাই মনোযোগ সহকারে দেখবেন, অনেক জায়গায় অনেক ক্ষেত্রে আপনাদের এগুলো হেল্পফুল হবে। ওকে, সো শুরু করা যাক। সো গাইস, আমরা অনেকেই মনে করি যে আমরা যে মোবাইল ফোনের মাধ্যমে কথা বলি, তো ওই মোবাইল ফোনটি হচ্ছে তার ছাড়া টাওয়ারের মাধ্যমে আমরা কথা বলি। ওকে, তো এটা আসলে পুরাপুরি আসলে ভুল ধারণা। তার ছাড়া না, এটার মধ্যে তার আছে, এটার মধ্যে একটা কেবল কানেকশন আছে। তো আচ্ছা, এটা বোঝানোর আগে আমি একটু পিছিয়ে যাই। পিছিয়ে বলতে, আমরা আগে যখন টেলিফোন ইউজ করতাম, তখন মোবাইল ফোন ছিল না, টেলিফোন ইউজ করতাম। তখন টেলিফোনের ক্ষেত্রে কী থাকতো, টেলিফোনের সাথে একটা কেবল যাইতো। কেবলটা গিয়ে কানেক্ট হতো কোথায়, আমাদের এলাকা বা মহল্লার যে টেলিফোন বক্স থাকতো একটা, ওই বক্সের মধ্যে গিয়ে কানেকশনটা সংযুক্ত থাকতো, ঠিক আছে। তারপর আন্ডারগ্রাউন্ড ওখান থেকে কেবল যাইতো কোথায়, এক্সচেঞ্জ অফিসে, ঠিক আছে। একটা এক্সচেঞ্জ অফিস থাকতো একটা শহরে, ওই শহরে এক্সচেঞ্জ অফিসে এটা কেবলটা কী হতো, সংযুক্ত থাকতো। এইভাবে আমরা কমিউনিকেশন করতাম। আমরা যখন কল দিতাম ঢাকা টু, মনে করেন চট্টগ্রাম, আমরা কল করছি ঢাকা থেকে, তো ঢাকায় আমি উপস্থিত থেকে টেলিফোন থেকে যখন কলটা দিব, তখন ওইটা প্রথমে যাবে কোথায়, এলাকার যে টেলিফোন যে বক্স থাকে আমাদেরকে কানেকশন দেয়, ওই কানেকশন বক্সে যাবে। ওখান থেকে ওই শহরের অর্থাৎ ঢাকার এক্সচেঞ্জ অফিসে যাবে। ওখান থেকে ওইটাকে কেবেলের মাধ্যমে আবার পাঠিয়ে দেওয়া হবে কোথায়, চট্টগ্রাম অর্থাৎ চিটাগংয়ের যে অফিস থাকবে, এক্সচেঞ্জ অফিস, ওখানে পাঠিয়ে দেবে, ঠিক আছে। এবার চট্টগ্রামের কোন এলাকায় বা কোন মহল্লা আপনি কল করেছেন, সেই এলাকার মহল্লার টেলিফোন বক্স আপনি যাকে কল দিয়েছেন কলটা পাঠাবে। তারপর ওখান থেকে আপনি যে কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে কলটি করেছেন, তার কাছে কলটি যাবে, তার টেলিফোনে কলটি যাবে। যেহেতু একটা পার্টিকুলার একটা অ্যাড্রেস যেহেতু থাকে, সব খুব সহজে ওখানে যায়, এই জন্য বেশি টাইম লাগে না, কিছুক্ষণ টাইম লাগে আর কি, ঠিক আছে। ওইভাবে আমরা কমিউনিকেশন করতাম অনেক আগে। কিন্তু এখন এটি কী হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে না। এখন আমরা মোবাইল ফোন ইউজ করি, আর নেটওয়ার্কিং জন্য আমরা ইউজ করি কি, সিম। ওকে, তো সিমের মধ্যে আছে 2G 3G 4G সিম, ওরকম তো আছে, সামনে 5G আসবে। কিন্তু ওখানে কিছু বিষয় আছে, ওগুলো আমি একটু পরে বলতেছি। ওকে গাইজ, সো আমরা এখন দেখব যে টেলিফোনের প্রসেস আর মোবাইল ফোনের প্রসেস এক কীভাবে হলো। সো সেটা এইভাবে হলো যে আমরা প্রথমে কি করি, একটা মোবাইল ফোন কেনার পর আমরা প্রথমে নিই হচ্ছে ওখানে একটা সিম কার্ড। ওকে, তো আমরা কোনো একটা নেটওয়ার্ক কোম্পানির সিম কার্ড আমরা নিয়ে নিই। তো ওটা যে কোনো কোম্পানির হতে পারে। তো আমরা ওখানে কিন্তু নেওয়ার জন্য কিন্তু কিছু ডকুমেন্ট দিতে হয়, হ্যাঁ, কিছু ডকুমেন্ট দিতে হয়। ডকুমেন্ট দিয়ে আমরা সিম কার্ড নিই, ওখানে একটা আমরা নাম্বার পাই। তো নাম্বারটা হচ্ছে আমাদের অ্যাড্রেস আর কি, ওই নেটওয়ার্কিং অ্যাড্রেস। যেরকম আমাদের টেলিফোনের ছিল, টেলিফোনের একটা নাম্বার থাকতো, প্রত্যেকজনের একটা আলাদা নাম্বার থাকতো, এখনও একটা আলাদা নাম্বার রয়েছে, এটা হচ্ছে অ্যাড্রেস। ওইখানে কল আসবে, ওইখান থেকে কল দিব। ওকে, তারপর হচ্ছে এখন মোবাইল ফোনটি কীভাবে কাজ করে। তো টেলিফোনে তো কেবল লাগানো থাকতো, ঠিক আছে। এখন মোবাইল ফোনে তো কোনো কেবল নেই, তাহলে কল যায় কীভাবে, আসে কীভাবে, ওয়্যারলেস না, ওয়্যারলেস হ্যাঁ, এতটুকুই ওয়্যারলেস। আপনার বাড়ির পাশে যে টাওয়ারটি রয়েছে, ওই টাওয়ার থেকে আপনার মোবাইল ফোন পর্যন্ত যে তথ্য আদান প্রদান হয়, হ্যাঁ, ওইটুকুই শুধুমাত্র ওয়্যারলেস। বাকিগুলো সব কিছু কিন্তু কেবলের মাধ্যমে হয়। দাঁড়া, আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি। মোবাইলটাতে আমরা সিম দেওয়ার পরে, তারপর আমরা যখন চালু করি মোবাইল ফোনটি, তারপর আমরা যদি একটা কল দিতে চাই, ধরেন আমরা ঢাকা থেকে আমরা কলকাতায় কল দিব, ঠিক আছে। তো ঢাকা থেকে যখন আমরা কলকাতায় কল দিব, তো যে ব্যক্তিকে কল দিব, তো সেই ব্যক্তির একটা অ্যাড্রেস তো আমাদের লাগবে, তো মোবাইল নাম্বার তো আমাদের লাগবে, তাই না। তো ওই নাম্বারটা আমরা দিয়ে আমরা কলটা দিব, ঠিক আছে। এখন কি হবে, কল দেওয়ার সাথে সাথে আমাদের মোবাইল থেকে একটা সিগন্যাল বের হবে। সিগন্যালটা যাবে হচ্ছে আমাদের বাড়ির পাশে যে টাওয়ারটি থাকবে, ওই টাওয়ারে যাবে সিগন্যালটা।
ওয়্যারলেস, এটার ক্ষেত্রে কোনো কেবল লাগে না, ঠিক আছে? এতটুকু পর্যন্ত যেতে পারে ওয়্যারলেস, কিন্তু এর থেকে বেশি যাওয়া সম্ভব না, কখনো সম্ভব না, কোথাও সম্ভব না। কারণ আমাদের পৃথিবীটা গোল, সবাই জানি। তো একটা সিগন্যাল কিন্তু একটা সোজাসুজিভাবে যায়, লম্বালম্বিভাবে যায়, এটা কিন্তু গোল হয়ে ঘুরে যেতে পারে না, রাইট? তো এখন কী হবে, সোজাসুজি যখন একটা সিগন্যাল যাবে, সেটা কিন্তু পৃথিবী গোল হওয়ার কারণে সেটা কিন্তু অন্য প্রান্তে কিন্তু যেতে পারবে না, কারণ পৃথিবী তো গোল, ওইটা তো সোজা চলে যাবে, পৃথিবী থেকে বের হয়ে যাবে সিগন্যালটা, পৃথিবীতে তার ঘুরে তো যেতে পারবে না, তাই না? তো এটা কখনোই সম্ভব না যে বেশি দূরে কোথাও যে আমরা ওয়্যারলেস সিগন্যাল পাঠাতে পারবো, এটা কখনোই সম্ভব না। তো আমরা প্রথম পাঠাই কতটুকু, টাওয়ার পর্যন্ত আমরা ওয়্যারলেস সিগন্যাল পাঠাবো, এবং আমরা টাওয়ার একটু লক্ষ্য করলে দেখবো যে টাওয়ারের মাঝখান দিয়ে অনেক মোটা মোটা কিছু কেবল একদম সোজা নিচে নেমে মাটির নিচ দিয়ে চলে গেছে। মাটির নিচ দিয়েগুলো কোথায় গেল? মাটির নিচ দিয়েগুলো যাবে হচ্ছে আমাদের প্রত্যেক জেলায়। আগে যেরকম টেলিফোনে বলছিলাম আমরা যে কিছু যে এক্সচেঞ্জ অফিস থাকে, এক্সচেঞ্জ অফিস, এখানে ঠিক সেরকম প্রত্যেকটা জেলার মধ্যে কিছু মোবাইল সুইচিং সেন্টার থাকে, যেগুলোকে আমরা সংক্ষেপে বলি এমএসসি, ঠিক আছে? তো ওই এমএসসি অফিসে চলে যাবে, তখন এক্সচেঞ্জ অফিসে তখন এমএসসি অফিসে যাবে, অর্থাৎ মোবাইল সুইচিং সেন্টারে যাবে। মোবাইল সুইচিং সেন্টার এখন কীভাবে কাজ করে? মোবাইল সুইচিং সেন্টার এভাবে কাজ করে, আমরা যে সিমটা কিনেছিলাম তখন যে আমরা ডকুমেন্টগুলো দিয়েছিলাম, সকল ডকুমেন্টের তথ্য ওই মোবাইল সুইচিং সেন্টার থাকে আগে থেকে, ওদের ডাটাবেসে আগে থেকে এগুলো থাকে, ঠিক আছে? এবং সাথে সাথে আমাদের মোবাইল ফোনটি কোথায় কোথায় রয়েছে, কোন কোন টাওয়ারের পাশে রয়েছে, কাছাকাছি রয়েছে, ওইটার তথ্যও কিন্তু ওই সুইচিং সেন্টারে থাকে। এবং সর্বক্ষণ আমাদেরকে কি ট্র্যাক করতে থাকে ওই মোবাইল সুইচিং সেন্টারটা, সর্বক্ষণ আমাদেরকে ট্র্যাক করতে থাকে, আমরা কোন টাওয়ার থেকে কোন টাওয়ারে যাচ্ছি, আমরা এখন কোন টাওয়ারের কাছে আছি, সকল কিছু ওই মোবাইল সুইচিং সেন্টারটা আমাদেরকে ট্র্যাক করতে থাকে ওই কেবলের মাধ্যমে। মাটির নিচে যে টাওয়ার থেকে কেবলগুলো গেছে না, ওইগুলোর মাধ্যমে আর টাওয়ারের মাধ্যমে। তা এর কারণেই তো আমাদেরকে পুলিশে ধরতে পারে, মানে আমাদেরকে বলতে যারা অপরাধ করে তাদেরকে পুলিশরা কীভাবে ধরে, ওইভাবেই ধরে। পুলিশের মোবাইল সুইচিং সেন্টারে যোগাযোগ করে, মোবাইল সুইচিং সেন্টার থেকে, তো মোবাইল সুইচিং সেন্টার তো জানে আমি এখন আমার মোবাইল ফোনটি নিয়ে কোন টাওয়ারের পাশে আছি সেটা তো জানে, তো ওরা বলে দেয় যে এই তো এই টাওয়ারের পাশে এই এলাকায় আছে, তো পুলিশ গিয়ে ওখানে একটু খোঁজাখুঁজি করে ধরে ফেলে, ঠিক আছে? কিন্তু একজাস্ট মানে আমি যে এখন যে এই এলাকার এই এই মানে এই দোকানের মধ্যেই রয়েছি এটা কিন্তু বলতে পারে না। ওই টাওয়ারের কাছাকাছি আছি ওইটা বলতে, এই টাওয়ারের কাছাকাছি আছি এটা বলতে পারবে, এই দোকানে আছি সেটা বলতে পারবে কিভাবে, সেটা বলতে পারে জিপিএসের মাধ্যমে, জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে। এটা কিন্তু মোবাইল নেটওয়ার্কিংয়ের মাধ্যমে এটা বলা যায় না, সম্ভব না। ওকে, তো এইভাবে আমাদেরকে পুলিশরা ধরে, মানে অপরাধীদেরকে ধরে আর কি। তো যাই হোক, এরপর মোবাইল সুইচিং সেন্টার থেকে কী হবে, মোবাইল সুইচিং সেন্টার থেকে আবার ওইটা ওই যে আপনি যে একটা নাম্বারে কল দিয়েছেন, নাম্বারের অ্যাড্রেসটা তো আপনি ওখানে দিচ্ছেন না, ওই নাম্বার অ্যাড্রেসটা খুঁজে দেখবো ওইটা কোথায় আছে। মোবাইল সুইচিং সেন্টার দেখতেছে ওইটা হচ্ছে কলকাতার একটা জেলার মোবাইল সুইচিং সেন্টারে রয়েছে, ওইটা আবার মাটির নিচ দিয়ে সাগরের নিচ দিয়ে, সাগরের নিচ দিয়েও কিন্তু গেছে কেবল, বুঝছেন? নেটওয়ার্কিং কেবল কিন্তু সাগরের নিচ দিয়ে গেছে মাটির, অর্থাৎ সারা দেশে সারা পৃথিবীতে মাটির নিচে সাগরের নিচে কেবল দিয়ে মানে কি ইয়া করে ফেলছে, পুরো একটা কমিউনিকেশন জালের মধ্যে করে ফেলছে, বুঝছেন? তো সেজন্যই এই সব কিছু সম্ভব হচ্ছে। তো ওইভাবে ওইটা ওগুলোর মাধ্যমে আবার কলকাতায় কোন একটা জেলার মোবাইল সুইচিং সেন্টার যাবে, ওখান থেকে আপনি যে ব্যক্তি কল করেছেন সেই ব্যক্তি কোথায় আছে সেই মোবাইল সুইচিং সেন্টার তো জানে, ওই ব্যক্তির কাছে টাওয়ারে সিগন্যালটি যাবে, অর্থাৎ তার কেবলের মাধ্যমে যাবে, ঠিক আছে? ওখানে যাবে, ওখান থেকে সিগন্যালের মাধ্যমে আপনার ওর মোবাইল ফোনে কি কলটি আসবে, দেন আপনারা কথা বলতে পারবেন। ওকে, এইভাবে কমিউনিকেশনটি মোবাইল ফোনের মাধ্যমে হয়ে থাকে। এখন এত কিচ্ছু হওয়ার জন্য কতক্ষণ টাইম লাগা দরকার বলে আপনি মনে করেন? অনেকক্ষণ লাগার কথা না, কিন্তু অনেকক্ষণ কিন্তু লাগে না, এগুলো লাগে শুধুমাত্র হচ্ছে কতটুকু জানেন? আপনি যে একটা নাম্বার তুলে, মোবাইল ফোনে একটা নাম্বার তুলে কল যে বাটনটা টিপ দিচ্ছেন বা যে আইকন, কলিং আইকনে ক্লিক করতেছেন, ওইটা করে যে যতক্ষণ পর্যন্ত মানে রিংটা হয় নাই, সাথে সাথে রিং হয় না, রিং হতে একটু টাইম লাগে, তাই না? রিং যতক্ষণ হয় নাই, রিং হওয়ার আগ পর্যন্ত যে টাইমটা লাগে, এই 1 সেকেন্ড 1.5 সেকেন্ড 2 সেকেন্ডের মতো যে টাইমটা লাগে, সর্বোচ্চ 3 সেকেন্ড, সর্বোচ্চ যে 3 সেকেন্ডের মতো টাইমটা লাগে না, এই টাইমের মধ্যে এগুলো সব কিছু হয়ে যায়। সো গাইস, আমরা তো তাহলে বুঝেই গেলাম যে মোবাইলের মাধ্যমে আমরা কীভাবে কমিউনিকেশন করে থাকি, রাইট? সো এখন হচ্ছে আমরা যে শুনি মাঝে মাঝে 1G 2G 3G 4G 5G
এগুলা কি? সো এগুলো হচ্ছে আসলে জেনারেশন একটা, ঠিক আছে? 1G এটা একটা জেনারেশন, 2G এটা একটা জেনারেশন, রাইট? তো এগুলা কিভাবে কাজ করে? তো এগুলো হচ্ছে 1G, 2G, 3G, 4G, আসলে এগুলো প্রথমত হচ্ছে আমাদের মোবাইল ফোন যে ডিভাইসটা আছে ওইটার জেনারেশন, ওকে? ওইটা ওই ডিভাইসটার জেনারেশন, ওকে? তো মানে হচ্ছে নেটওয়ার্কিং জেনারেশন আর কি, ওখানে কী কী ফেসিলিটি দেওয়া হচ্ছে ওই একটা নেটওয়ার্কিং জেনারেশন। তো 1G প্রথমে হচ্ছে আসা হচ্ছে 1982-তে, রাইট? তো যে ডিভাইসটা প্রথম 1G যে ডিভাইস আর কি, মোবাইল আর কি, ওইটা আসা হচ্ছে 1982-তে। ওইটার যে ফেসিলিটিগুলো ছিল ওগুলো হচ্ছে ওইটার মাধ্যমে আমরা কলিং করতে পারতাম। ওই যে আমরা বাটনের কতগুলো ফোন, নোকিয়া কতগুলো ফোন ইউজ করতাম না তখন, যে কিছুই করা যেত না, জাস্ট কলিং করা যেত, অনেক হয়তো দেখনও নাই। তো ওই আর কি ওই ফোনগুলো, তো ওখানে শুধু কলিং করা যেত, আর ওগুলোর স্পিড ছিল, নেটওয়ার্কিং স্পিড ছিল 24 KB/সেকেন্ড। অনেক কম, অনেক স্লো, ঠিক আছে? ওগুলোর মধ্যে শুধু কলিং করা যেত, মেসেজিংও করা যেত না, অর্থাৎ মেসেজও পাঠানো যেত না, শুধুমাত্র কলই করা যেত, ওকে? এরপর 1992-তে 2G চলে আসে, ওকে? 1992-তে 2G চলে আসে। ওইটার মাধ্যমে আমরা মেসেজিংও করতে পারি, কলিংও করতে পারি, বিকজ ওইটার স্পিডটা হয়ে যায় তখন 64 KB/সেকেন্ড। 64 KB/সেকেন্ড যখন নেটওয়ার্কিং স্পিডটা চলে আসে তখন আমরা মেসেজিংটাও করতে পারতাম, ওকে? ওইটাও যে নোকিয়া মোবাইলের কতগুলো 1212 ওরকম কতগুলো মোবাইল ছিল না, ওগুলোতে মেসেজিং টেসেজিং করতে পারতাম আমরা, ওই মোবাইল ফোনগুলো আর কি, ওকে? তারপর অনেক দিন পর প্রায় তারপর চলে আসা হচ্ছে 2003-এ 2003-তে আসা হচ্ছে 3G, ওকে? 3G চলে আসে। তো 3G জেনারেশনের স্পিড ছিল কিন্তু 2 MB/সেকেন্ড। আমরা তখন পৃথিবীতে প্রথম যে এমবিতে আমরা প্রবেশ করি, কেবি ছেড়ে আমরা এমবিতে তখন 3Gর মাধ্যমে প্রথম পৃথিবীতে আমরা প্রবেশ করি, রাইট? তো ওইটার মাধ্যমে আমরা কলিং মেসেজিং তো করতে পারতাম, পাশাপাশি আমরা ইন্টারনেট ব্রাউজিং, ইউটিউব, ফেসবুক এসব আমরা ইউজ করতে পারতাম, ওকে? এসব আমরা ইউজ করতে পারতাম 2003 থেকে, যখন আমরা এমবিতে প্রবেশ করি, ওকে? কিন্তু এখানে একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে 2 MB/সেকেন্ড স্পিড, এটা না আমাদের জন্য ঠিক তেমন বেশি ছিল না। ওইটা 2 MB/সেকেন্ড স্পিড থাকার পরেও যখন আমরা ইউটিউব দেখতাম তখন ওটা বাফারিং করতো, গুল গুল ঘুরতো আর কি, ঠিক আছে? ভালো করে চলতো না। ফেসবুকে ফিক্সারগুলো আসতে একটু লেট হতো, কিছুক্ষণ ওয়েট করা লাগতো। মেসেঞ্জারের মাধ্যমে আমরা মেসেজ দিলে একটু ওয়েট করা লাগতো। তো এর জন্য আবার বের করা হয় 3.5G, ওকে? মানে এটাকে একটু একটু ডেভেলপ করা হচ্ছিল, 3.5G, তারপর আসে 3.7G, ওইরকম করে একটু একটু ডেভেলপ করে আনা হয়। তারপর একদম 2009-এ গিয়ে 2009-এ গিয়ে 4G চলে আসে, ঠিক আছে? তো 4Gর স্পিডটা ছিল খুব বেশি, 100 MB/সেকেন্ড। হ্যাঁ, মানে তখনকার জন্য তো খুব বেশি অবশ্যই। তো 100 MB/সেকেন্ড স্পিড নিয়ে প্রথম চালু হয় 4G। 4Gতে আমরা কলিং, মেসেজিং অ্যান্ড ইন্টারনেট ব্রাউজিংটা করতেই পারতাম, পাশাপাশি প্রথম চালু হয় ভিডিও কলিং। 2009 থেকে শুরু হয় ভিডিও কলিং। 4Gর মাধ্যমে আমরা ভিডিও কলিং করতে পারতাম, একদম লাইভ একজন আরেকজনকে আমরা দেখতে পারতাম, ঠিক আছে? ওইটা 4G আসার পর থেকে চালু হয়। তো এই ফ্যাসিলিটি নিয়ে 4Gটা চালু হয়ে যায়, ওকে? তো এটাও খুব ভালো ছিল, আমরা সবাই ইউজ করতেছি এখনও। হ্যাঁ, এটা ঠিক যে 4G 2009-তে কীভাবে আসে, মানে আমরা তো 2009-তে পাই নাই, রাইট? আসলে পৃথিবীতে হচ্ছে 4Gতে চলে আসে তো 2009-তে, কিন্তু আমরা একটু লেটে পাই। আমাদের দেশে সব কিছু আসলে একটু লেটে আসে, কি করা যায়, এটা আমাদের দুর্ভাগ্য। হ্যাঁ, যেমন এখন কিন্তু অনেক অনেক দেশে কিন্তু 5G ইউজ করতেছে, কিন্তু আমাদের দেশে এখনও 5G আসেই নেই। হ্যাঁ, তবে হ্যাঁ, কাজ চলতেছে, খুব দ্রুত চলে আসবে, ঠিক আছে? তো 2009-তে 4G আসে এবং 5G আসে হচ্ছে 2020-এ, অর্থাৎ 2020-তে 5G চলে আসে। যে বললাম অনেক দেশে ইউজ করতেছে, বিকজ 2020-তে কিন্তু 5G চলে আসছে, তাই অনেকে ইউজ করতেছে, আমাদের এখানে এখনও আসেনি, তো চলে আসবে। 5Gর স্পিড ছিল হচ্ছে 1 GB/সেকেন্ড। 1 GB/সেকেন্ড। আমরা 5Gর মাধ্যমে পৃথিবীতে প্রথম আমরা জিবি স্পিডে যাচ্ছি, গিগাবাইট, ওকে? গিগাবাইট স্পিডে আমরা যাচ্ছি প্রথম 5Gর মাধ্যমে, রাইট? তো এটার মাধ্যমে কী কী করতে পারবো, এটার ফ্যাসিলিটি কী কী রয়েছে? এতে ফ্যাসিলিটি হচ্ছে কলিং, মেসেজিং, পাশাপাশি ইন্টারনেট
ব্রাউজিং করতে পারবো, ভিডিও কলিং করতে পারবো। সাথে আমরা যে এখন যে বের হচ্ছে যে স্মার্ট কার, স্মার্ট টিভি, স্মার্ট ফ্রিজ, স্মার্ট লাইট, যে স্মার্ট হোম বানানোর একটা যে চেষ্টা চলতেছে পৃথিবীতে, এই হোমের সব কিছু আমরা কন্ট্রোল করতে পারবো 5G ডিভাইসের মাধ্যমে, অর্থাৎ মোবাইলের মাধ্যমে। ঠিক আছে, এটা আমরা অন্য দেশে বসে থেকেও করতে পারবো, অন্য একটা শহরে বসে থেকেও করতে পারবো, বা বাসে গাড়িতে বসে আমরা এগুলা কন্ট্রোল করতে পারবো। এবং বাসায় বসে আমার নিজের কারটাকে আমরা যে গেমে যে আমরা যে কার রেসিং গেম খেলি না, ওরকম গেমের মতো করে আমরা আমাদের কারটাকেও চালাতে পারবো উইদাউট ড্রাইভার, রাইট? তো এই সব কাজ আমরা করতে পারবো 5Gর মাধ্যমে। অবশ্যই যে আমাদের স্মার্ট ডিভাইসগুলো থাকবে, কার, ফ্রিজ, টিভি যেগুলো থাকবে আর কি, ওগুলো তো অবশ্যই 5G সাপোর্ট থাকতে হবে, তাহলেই কিন্তু এসব করা যাবে আর কি। ওকে, তো এই হচ্ছে 5Gর ফ্যাসিলিটি। তো এই হলো জেনারেশনগুলোর অর্থাৎ আর কি মানে আর কি, বুঝছেন? 1G, 2G, 3G, 4G, 5G এইসবই করে থাকে। মানে এগুলো হচ্ছে একটা ডেভেলপিং জেনারেশন, যে 1G থেকে ডেভেলপ হয়ে 2G থেকে ডেভেলপ হয়ে 3G, ওকে, এরকম করে আসে। তো এই হলো এই বিষয়। আর সিম কোম্পানি অর্থাৎ নেটওয়ার্কিং কোম্পানিগুলো যে বের করে 1G, 2G, 3G সিম, 4G সিম, এখন এসব কি? এসব হচ্ছে যে আমাদের ডিভাইসটা যে 5G হলো, তো 5G হলে যে আমাদের নেটওয়ার্কিং আমরা যে 5G ইউজ করতে পারবো সেরকম তো কিন্তু না। 5G নেটওয়ার্কিং রিসিভ করার জন্য আমাদেরকে 5G সিম নিতে হবে, রিসিভারটাও ওরকম ক্ষমতাশীল হতে হবে। তো রিসিভার হচ্ছে আমাদের সিম, নেটওয়ার্ক রিসিভ করে আমাদের সিমটা, তো আমাদের তখন 5G সিম লাগে। তো ওই রিসিভার হিসেবে নেটওয়ার্কিং কোম্পানিগুলো 5G সিম বের করে, ওরকম আর কি। ঠিক আছে, তো এই হলে আজকে টিউটোরিয়াল। আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারছেন, অনেক কিছু বুঝতে পারছেন। তো যদি আপনাদের কাছে সত্যি ভিডিওতে হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন অ্যান্ড কমেন্ট বক্সে বলবেন কোন তথ্যটা আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট লাগছে, অ্যান্ড বা কোন মুহূর্তটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগছে। আর আপনার যদি পরবর্তী কোনো নতুন কোনো টিউটোরিয়াল আপনার দরকার পড়ে বা কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ওকে, সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, পরে আবার দেখা হবে।